Hope I am again audible. Hope I am again audible or better audible. Okay. If not, please comment. Am I audible? এবার আসছি আমি। এবার দেখুন কি হচ্ছে। আমি কয়েকটা ঘটনাতে আসছি। দেখুন, in the month of slow connection, in the month of June, July, the cabinet mission in India, they are trying to engineer out the modality of transfer of power. তখনও পর্যন্ত ইন্ডিয়াতে জনগণ, কংগ্রেস মেজরিটি মেম্বার্স ইজ এগেনস্ট পার্টিশন, এবং মোটামুটি যদিও 1945-এ দেখছি আমরা সেপ্টেম্বরেই, অ্যাজ পার দ্য রেডিও ব্রডকাস্ট অফ নেতাজি 44 সেপ্টেম্বর, যে গান্ধী জিন্নার কাছে পাকিস্তান স্বীকার করে নিয়েছেন। গান্ধী বহু আগেই পাকিস্তান স্বীকার করে নিয়েছেন, কিন্তু মুখে বলতে পারছেন না, ভণ্ডামি দেখাচ্ছেন। আর নেহরুর জীবনের স্বপ্ন হচ্ছে যেভাবে হোক দিল্লির সিংহাসনটা দখল করা, এই তো ধান্দা। এবার দেখুন, গান্ধীও সাহস করে কথাটা বলতে পারছেন না যে আই হ্যাভ অলরেডি অ্যাকসেপ্টেড পার্টিশন অ্যান্ড পাকিস্তান টু জিন্না। এবার দেখুন পেছন থেকে কি হচ্ছে, খেলাটা কি হচ্ছে দেখুন। ক্যাবিনেট মিশন একটা প্রোগ্রাম করে গেল যে ইন্ডিয়ার ব্রিটিশ স্টেটসগুলোকে ABC 3টে গ্রুপে ভাগ করে, A গ্রুপ হিন্দু মেজরিটি গ্রুপস, B মুসলিম মেজরিটি গ্রুপস, C হচ্ছে মিক্সড গ্রুপ, ভাগ করে আন্ডার এ সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনাইটেড ভারতবর্ষের পাওয়ার সে হ্যান্ড ওভার করে যাবে। স্টেটসের পাওয়ার এবং সেন্টারের পাওয়ার ভাগাভাগি থাকবে, এই জিনিসটা। কিন্তু কি হলো ওটা কি, যে মুহূর্তে ক্যাবিনেট মিশন এই প্ল্যানটা করে চলে গেল, যার আগে যেটাকে ক্যাবিনেট মিশনের প্ল্যানে জিন্নাও রাজি হয়ে গেছিলেন, হঠাৎ 10ই জুলাই 1946 নেহরু একটা প্রেস কনফারেন্স করলেন। সেই প্রেস কনফারেন্সে, am I audible? No comment. Am I audible? Comments will appear here. Okay. 10/7/1946 প্রেস হঠাৎ নেহরু বললেন যে ক্যাবিনেট মিশন যাই বলুক না কেন, আমরা আগে যাই মেনে নিই না কেন, আমরা যা কিছু করব বাই মেজরিটি। বাই মেজরিটি মানে নট বাই কনসেনসাস বাট বাই মেজরিটি। আর মুসলিম লীগ তাদের বক্তব্য হচ্ছে মেজরিটি হলে তো কংগ্রেস হিন্দু গ্রুপ মেজরিটি হয়ে যাবে, নন মুসলিম গ্রুপ। সুতরাং এইখানটা জিন্না ভাবলেন, ও মা, তাহলে আন্ডার দি ইউনাইটেড ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে আমরা আবার কর্নার হয়ে যাব। এবং অর্থাৎ নেহরু আফটার টেকিং পাওয়ার, coming to throne, will not follow the cabinet mission plan, and that irritated জিন্না যে জন্যে এই জুলাই অগাস্টেই পরের মাসেই তিনি ডিরেক্ট অ্যাকশন কল দিলেন। ডিরেক্ট অ্যাকশনের কল দিয়ে কী হলো, প্রচুর হিন্দু, ক্যালকাটা দিয়ে শুরু হলো, নোয়াখালী, রেস্ট অফ ডে ছড়িয়ে পড়লো, অ্যান্ড হাজারে হাজারে হিন্দু খুন হলো। এই খুনের মধ্যে হিন্দু মুসলিম মনোমালিন্য বৃদ্ধি হলো, কমিউনাল ফিলিংস আরও বেড়ে গেল, এবং ভারতবর্ষের মধ্যে আগে যারা রাজি হয়নি পার্টিশন অ্যান্ড পাকিস্তান প্ল্যান, তারাও দেখলো অনেক হয়েছে, এবার আমাদের পার্টিশনেই যেতে হবে, মুসলিমদের সঙ্গে থাকা যাবে না। অর্থাৎ যে পার্টিশন প্ল্যান, পাকিস্তান প্ল্যানটার মার্কেট ভ্যালু বাড়িয়ে দেওয়া হলো, এবং এইটা
একদম ট্রিগার করলেন নেহেরু। নেহেরু ইরিটেটেড জিন্না, এই একটা দিক গেল। এবার দেখুন ঠিক 10/7/1946, তারপরে একটা জিনিস দেখুন 22/7/1946, 22/7/1946 গান্ধীর আশ্রম থেকে দুটো চিঠি গেল লুই ফিশারের কাছে ইন ওয়াশিংটন। দুটো চিঠি গেল। Am I audible? No comment. I am audible? Am I audible? I do not know I am audible or not. Live. হ্যাঁ, I'm from my handset. No comment. Okay. And 22/7 অর্থাৎ 10/7/1940 নেহরুর প্রেস কনফারেন্স to irritate Jinnah, who gave the call for India's direct action. 22/7 গান্ধীর চিঠি টু ইউএসএ টু লুই ফিশার। এই কি আছে এখানে দুটো চিঠি, একটা হচ্ছে গান্ধীর নিজস্ব হাতে লেখা চিঠি টু লুই ফিশার, আর একটা চিঠি হচ্ছে ফরওয়ার্ডিং লেটার, আর একটা চিঠি হচ্ছে তার সেক্রেটারি লিখলো, দ্যাট ইজ খুরশেদ নৌরজি, যে হচ্ছে দাদাভাই নৌরজির নাতনি, পার্সোনাল সেক্রেটারি অফ গান্ধী। ও একটা 7 পাতা চিঠি লিখল, সেটা গেল ওয়াশিংটনে। আমি চিঠির একটা অংশ পড়ে শোনাচ্ছি। হুম, 7-page লেটার। হ্যাঁ, একটা অংশ 22/7/1946 কি লিখেছে এতে? এ লেটার ফ্রম খুরশেদ নৌরজি টু লুই ফিশার, ডিয়ার ফিশার। তার সঙ্গে আছে গান্ধীর নিজস্ব হাতে লেখা একটা ফরওয়ার্ডিং লেটার। কি লেখা আছে? অ্যাট হার্ট, ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ স্ট্যাঞ্জা, যে বিগ লেটার অফ 7 page. At heart, the Indian army is sympathetic with the Indian National Army. If both comes with the help of Russia, neither Gandhi nor Congress will be able to reason with the country. Also, Russia for propaganda purpose declares itself an Asiatic country, then there is no hope of any European alternative acceptable to India. আর কোনো শক্তিকে ভারতের জনগণ গ্রহণ করবে না। ইফ বোস কামস, সোজা কথা, সুভাষ বোস ফিরে এলে আমাদেরও ক্ষতি, আর তুমি আমেরিকা সাবধান হও, তোমারও ক্ষতি। সাবধান হও, এই সাবধান বাণীটা উনি পৌঁছে দিলেন। এবং এটা হচ্ছে আমেরিকাকে সাবধান করে দেওয়া। অর্থাৎ তোমরা যদি তাড়াহুড়ো করে একটা অ্যারেঞ্জমেন্ট না করো, ব্রিটিশের যে অ্যাটেম্পটগুলো নিচ্ছে ইন্ডিয়ার ট্রান্সফার অফ পাওয়ারের জন্য, সেটা দিয়ে সহযোগিতা না করো, তাহলে সুভাষ বোস ফিরে এলে আমাদের সবার লস, ইউএসএর লস, ইউকের লস, আমাদেরও লস, আমাদের নেতাদের লস। একটা কিছু শীঘ্রই করো। এই জায়গাটা হলো। এই চিঠিটা আমরা কীভাবে পেয়েছিলাম? 1990-তে, এটা 90s, আর্লি 90s-এ সমর গুহ ওয়েন টু ইউএসএ। সেখানে একটা পার্সোনাল কাজে গেছিলেন। সেখানে প্রিন্সটন ইউনিভার্সিটিতে ওনার বন্ধু প্রফেসর আর ভট্টাচার্য, হি ওয়াজ ইন কেমিস্ট্রি প্রফেসর। ইনসিডেন্টালি these papers, this Khurshid Nauroji's written letter to Louis Fisher came to his hand when it was in a classified condition. এবং তিনি আনঅফিসিয়ালি এই 7টা পেজের ফটোকপি নিয়ে এসেছিলেন, যেটা আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ব্যবহার করেছি, কমিশনে ব্যবহার করেছি। কিন্তু কোর্ট প্রসিডিংসের জন্য প্রয়োজন সার্টিফাইড কপি।
উই ওয়েটেড ফর দ্য ডিক্লাসিফিকেশন, এবং আমি ফ্রম কারেসপন্ডেন্স এটা বুঝে গেছিলাম যে অন হুইচ ডে দিস ফাইল ইজ গোয়িং টু বি ডিক্লাসিফাইড। I waited on that day in JMCI along with the first secretary P.K. Sengupta. The moment it was declassified, this was flashed in their website. We took a print and পরে আমরা JMCI তরফ থেকে to our embassy in Washington, JMCI applied for the certified copy of these papers, and we got those certified papers certified from the Marts Library, where the papers of Louis Fisher are preserved, through Princeton University, through Washington. Our embassy came to us, and we got the certified copy of these papers. এখানে আরও মজা, আমাদের আরও ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিছু পেয়ে গেলাম। সেটা হচ্ছে এই, দেখা যাচ্ছে লুই ফিশার এই চিঠিটা পাওয়ার পরেই উনি নভেম্বর মাসে দৌড়ে গেলেন মস্কোতে টু ফাইন্ড আউট দ্য হোয়ার অ্যাবাউটস অফ সুভাষচন্দ্র বোস। সেখানে যে মিট করলেন ইটালিয়ান অ্যাম্বাসেডার কৈরনির সঙ্গে। কে এই কৈরনি? এই কৈরনি হচ্ছে ইটালির ক্যারিয়ার ডিপ্লোম্যাট। Am I audible? I do not know whether I am audible or not. Manage video created. জানি না আমি audible কিনা। Okay. I have to stop it and see then. No comment is coming. I do not know whether I am audible. I am in doubt, as there is no comment in any of the screens. এবার আরেকটা চিঠি খুবই ইন্টারেস্টিং। আমার এই যে লুই ফিশারের এই যে চিঠিটা এটা ভলিউম 1 বিতর্ক তথ্যে আছে। আরেকটা ডকুমেন্ট ভেরি ভাইটাল, যেটা দেখা যাচ্ছে, যেটা উনি চলে যাচ্ছেন। লুই ফিশার ইজ গোয়িং টু মস্কো টু ফাইন্ড আউট দ্য হোয়ার অ্যাবাউটস অফ সুভাষ চন্দ্র ইন USSR, অ্যান্ড এই ডকুমেন্টসের সঙ্গে আরেকটা ডকুমেন্ট এসেছিল, সেটা হচ্ছে নোট অফ লুই ফিশার আফটার হিজ মিট উইথ দ্য ইটালিয়ান অ্যাম্বাসেডার Pietro Coironi, and his note is given on 15th November 1946. এইখানে সুভাষচন্দ্র বোস সম্বন্ধে অনেক কিছু কথা আছে। দেখা যাচ্ছে এই যে কৈরনি ক্যারিয়ার অ্যাম্বাসেডার, মানে হোল ক্যারিয়ার ডিপ্লোম্যাট, এই মুহূর্তে মস্কোতে ইটালির অ্যাম্বাসেডার 1946 নভেম্বরে। তার নোটসে উনি বলছেন যে 1933 আই ওয়াজ ইন ইটালি, আই ওয়াজ ইন ক্যালকাটা কিপিং কন্ট্যাক্টস উইথ সুভাষচন্দ্র বোস। তারপর বলছেন আই ওয়াজ ইন আফগানিস্তান when he was passing through there, and he was really there in Potrochi, and now in 46 November he is an ambassador in Moscow. এবং পিয়েট্রো কৈরনি বলছেন যে এই যে সুভাষ বোসের প্লেন ক্র্যাশের গল্পটা সম্ভবত মিথ্যে। হি ইজ টেলিং অল দিস থিংস। তার থেকে বড় কথা, এই যে ইটালিয়ান এম্বাসি কৈরনির কাছে দৌড়ে গেছে লুই ফিশার, এটা প্রমাণ করে হাউ দ্য ইস্যু ইজ সো সিরিয়াস। হি হ্যাজ গান টু মস্কো। দেখুন এই ডকুমেন্টটা আমি 3rd ভলিউমে দিয়েছি, নোট অফ কৈরনি 3rd ভলিউম, নেতাজি সুভাষ কিছু বিতর্ক তথ্য, এটা 3rd ভলিউমে দিয়েছি। দিস থিং ইজ সো সিরিয়াস, অর্থাৎ গান্ধী ইজ রাইটিং লেটার্স টু লুই ফিশার সো দ্যাট গোজ টু দ্য হোয়াইট হাউস টু কনভিন্স দ্য হোয়াইট হাউস ফর পার্টিশন ইন্ডিয়া। দিস দ্য ট্রেজারি অফ গান্ধী। অ্যান্ড দেখুন ওই সময় 1940 ডিসেম্বর থেকে প্ল্যাটফর্মের সামনে, পর্দার সামনে গান্ধীজি আইএনএ এবং নেতাজির প্রশংসা করছেন। জয়দেববাবু, am I audible now? If I am audible, I will continue. If not audible, I will stop.
ওকে, এই হচ্ছে সিচুয়েশন, হাউ ট্রেচারাস। এবং তার আগে আর একটা তথ্য দিয়ে দিই, গান্ধী হাউ ট্রেচারাস। ভেতরে ভেতরে কি করছেন তিনি নোংরামি, দেখাচ্ছি কি করছেন তিনি, কি করছেন। তিনি পর্দার সামনে সুভাষ বোসের প্রশংসা করছেন, আইএনএ প্রশংসা করছেন, কিন্তু পর্দার পিছনে কি নোংরামি করছেন। একটা ডকুমেন্ট দিয়ে দিই, এটা হচ্ছে ডকুমেন্ট, ইন্টেলিজেন্স ব্যুরো, হোম ডিপার্টমেন্ট, সেক্রেট ডেইলি আইএনএ রিপোর্ট, রিপোর্ট নাম্বার 28। এটা ন্যাশনাল আর্কাইভস থেকে পেয়েছিলাম, এটা আমি ভলিউম 1-এ দিয়েছি। সুভাষচন্দ্র বিতর্ক তথ্য ভলিউম 1-এ দিয়েছি, পেজ নাম্বার 54-এ। একটু পড়ে শোনাই, হাউ ট্রেচারাস গান্ধী ইজ। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ইনমেটস of ashram at Wardha, Gandhi strongly disapproves the courtiers' unthinking glorification of INA and its implied approval of violence. বলছেন তোমরা সুভাষ বোস এত প্রশংসা করলে, এটা তো ভায়োলেন্সকে অ্যাপ্রুভ করা হয় এবং সুভাষ বোসের গ্লোরিফিকেশন হয়ে যাচ্ছে। গান্ধী, দে হ্যাভ সেড, was a great mental agitation before departure to কলকাতা। কলকাতার দিকে যাওয়ার আগে তিনি মেন্টালি খুব ডিস্টার্ব ছিলেন। আজ আবার নেতাজির, হ্যাঁ, am I audible? The first question, am I audible or not? And left an unmistakable impression in Sevagram that a fast would be undertaken unless members of the working committee agreed to retain their faith in non-violence. সুভাষ বোসের প্রশংসা করে হবে না, ওটা বন্ধ করতে হবে, বন্ধ করে বরং নন ভায়োলেন্সের পক্ষে গান গাও। অ্যান্ড মেক দিস ক্লিয়ার দ্যাট অ্যান্ড পরিষ্কার পাবলিকের কাছে বলতে হবে তারা নন ভায়োলেন্সের পূজারী। ইট ইজ স্টেটেড দ্যাট ইট ওয়াজ আন্ডার গান্ধীজ পার্সোনাল ইনস্ট্রাকশন দ্যাট ধর্মাধিকারী আন্ডারটুক দিস ডিরেকশন ফর দি স্টুডেন্টস প্রসেশন ইন নাগপুর 27 November. Then INA days, when INA days was being observed there, নাগপুরে তখন INA days অবজার্ভ হচ্ছে, তখন বলছে না সুভাষ বোসের এবং আইএনএ নিয়ে এত প্রশংসা করলে হবে না, তোমাদেরকে নন ভায়োলেন্সের পক্ষে বক্তব্য রাখতে হবে। এই হচ্ছে গান্ধী, দিস ইজ নটোরিয়াস গান্ধী। এবার আমি আসছি, ইফ আই এম অডিবল, আই ক্যান শোনা যাচ্ছে? ওকে, আমি তাহলে নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টটা হচ্ছে এবার নেক্সট পার্ট হচ্ছে কীভাবে, কি ওয়েস্ট বেঙ্গল, কি কেরালা, সিপিএম বা টিএমসি হোয়াট এভার, পারসিস্টেন্টলি দে আর টার্নিশিং দ্য ইমেজ অফ নেতাজি সুভাষচন্দ্র। বেঙ্গলেও এবং যে কোনো জাতীয়তাবাদী চরিত্রকে তারা টার্নিশ করতে চাইছে। আমি শুধু কয়েকটা জায়গা একটু বলে যাই। দেখুন, যেমন কি এই দিন কয়েক আগে কেরালাতে ওদের পাঠ্যপুস্তকে একটা জিনিস লেখা হয়েছে, কি তাদের পড়ানো হচ্ছে, কি ব্রিটিশের ভয়ে লুকিয়ে পালিয়েছিলেন সুভাষচন্দ্র। তাহলে কি ওদের কমিউনিস্টরা তো লুকিয়েছিল কেন? আচ্ছা, শিবাজি পাহাড়ে লুকিয়েছিল কেন? রানা প্রতাপ জঙ্গলে গিয়েছিল কেন? তারা কি তাহলে কাপুরুষ ছিল? কি বলতে চাইছে? তো ওদের স্ট্যালিন লুকিয়েছিল কেন? লুকিয়ে জেলখানা থেকে পালিয়ে গেছিল কেন? লেনিন ফর ইয়ার্স কেন লুকিয়ে পালিয়েছিল জার্মানিতে, কখনো ফ্রান্সে? কেন পালিয়েছিল? কেন মাও বহুদিন লুকিয়েছিলেন? কেন হোচিমিন বহুদিন লুকিয়েছিলেন ফ্রান্সে? এর কি জবাব দেবে? মানে ইতিহাস বিকৃতি করা এবং
একটা চরিত্রকে টার্নিশ করা, এই নোংরামিটার অভ্যাসটা এখনো গেল না। স্টিল টুডে, আফটার ট্রান্সফার অফ পাওয়ার, এইট ডিকেডস আফটার ট্রান্সফার অফ পাওয়ার। এবার দেখুন ওয়েস্ট বেঙ্গলে কী হয়েছে, আসছে ওয়েস্ট বেঙ্গলে রায় মার্টিন, এটা হচ্ছে পশ্চিম সরকারের খুব প্রশংসিত, এর বই না পড়লে নাকি কারো ভালো মার্কস পায় না। সে বইয়ে কী লেখা আছে, সাভারকার, মদনমোহন মালব্য, আরএসএস, হিন্দু মহাসভা, এরা সব হিন্দুত্ববাদী, এরাই ভারতবর্ষের পলিটিক্সে কমিউনালিজম নিয়ে এসছে, রাজনীতিতে সাম্প্রদায়িকতা নিয়ে এসছে। এই তো বক্তব্য, যার জন্য নাকি ভারত ভাগ হয়েছে। দেখুন একটা কথা বলি, মুসলিম লীগ কবে তৈরি হয়েছিল? 1906 ডিসেম্বরে ব্রিটিশ গভর্নর এবং ঢাকার নবাবের টাকায় শাহবাগ পার্কে, ঢাকাতে, 1906 ডিসেম্বরে। হিন্দু মহাসভা কবে তৈরি হয়েছিল? 1915। তাহলে 9 to 10 years after the birth of Muslim League. আরএসএস কবে তৈরি হয়েছিল? 1925, মানে মুসলিম লীগ তৈরির 20 বছর পরে। তাহলে কোনটা কজ কোনটা ইফেক্ট? কোনটা কজ কোনটা ইফেক্ট? ওরা নাকি খুব বৈজ্ঞানিক চিন্তাভাবনা সম্পন্ন, খুব র্যাশনাল। কোনটা কজ কোনটা ইফেক্ট? ভারতবর্ষের পলিটিক্সে সাম্প্রদায়িকতার বীজ কে বপন করেছিল? মুসলিম লীগ, না আরএসএস, না হিন্দু মহাসভা? আর ওরা সাভারকার, মদনমোহন মালব্যকে ওরা হিন্দুত্ববাদী বলছে। ওদের ছিটে ফোঁটা গুণও ওদের মধ্যে আছে, এদের এই টিএমসিপি বলো আর সিপিএম বলো কমরেডদের মধ্যে দেশপ্রেমের ছিটে ফোঁটা আছে। আরেকটা জিনিস, ভারতবর্ষে ডিভিসিভ পলিটিক্স ব্রিটিশ প্রথম মুসলিম লীগকে দিয়ে শুরু করেছিল, আরএসএসকে দিয়ে নয়, হিন্দু মহাসভা দিয়ে নয়। মনে রাখবেন, এই কথাগুলো বলছে, এই যে তৃণমূলের লোকেরা বলছে, মদনমোহন মালব্য 3 বার অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট, অ্যাট দি সেম টাইম তিনি 3 বার অল ইন্ডিয়া হিন্দু মহাসভার প্রেসিডেন্ট। অত বড় পণ্ডিত ত্যাগী গান্ধী নেহরুও নয়। এবার আসছি একটা ঘটনাতে। আমরা বছর 20 আগে একটা কেস করেছিলাম, সেটা ছিল বামফ্রন্টের যুগে। বামফ্রন্টের যুগে বামেরা তো ওই কাণ্ড করতো, বামেদের সময় একটা ওই কলেজে ইতিহাস পাঠ্যপুস্তকের একটা বই খুব চলতো, এটা বামেদের সমর্থন পুষ্ট। বইটার নাম হচ্ছে আধুনিক ভারতবর্ষের ইতিহাস। বইটার নাম, বাংলা বই, বাংলা লেখা, এবং দুই কমরেডকে দিয়ে লিখিয়েছিল ওরা, এবং তাতে কিছু মন্তব্য ছিল। এটা হচ্ছে সিপিএমের সময়কার। আমরা এটার এগেনস্টে কোর্টে কেসও করেছিলাম। তাতে একটা আজাদ হিন্দ সুভাষচন্দ্র এবং আজাদ হিন্দ ফৌজের একটা চ্যাপ্টার আছে।
সেইটা করতে কিছু মন্তব্য করেছে দেখলাম। বহুদিন পরে এই ফাইলটা বের করে হাতে এলো, তাই বলছি কত নোংরামি করতো সিপিএম। কি লিখেছে একটা জায়গাতে, কিন্তু মেহনতি মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে তিনি মানে সুভাষচন্দ্র বিশেষ উৎসাহী ছিলেন না এবং দক্ষতাও কোনোটাই দেখাননি। আরও কি লিখছে, 1928 সালে পার্ক সার্কাস ময়দানে কংগ্রেসের কলকাতা অধিবেশনের শ্রমিকরা গান্ধী তথা কংগ্রেসের কাছে নিজেদের দাবি দেওয়া নিয়ে বিশাল মিছিল করে সভা চত্বরে আসেন। সুভাষচন্দ্র তার স্বেচ্ছাসেবী বাহিনী শ্রমিকদের বাধা দেন, এমনকি মারধর পর্যন্ত করেন। 1931 সালের 4 জুলাই এআইটিইউসির বার্ষিক সম্মেলনের সভাপতির ভাষণে সুভাষচন্দ্র বলেছিলেন, শ্রমিকদের সমস্যা একটি রাজনৈতিক সমস্যা, কেবলমাত্র একটি স্বাধীন রাষ্ট্রে এই সমাধান সম্ভব। জামশেদপুরের টাটা কোম্পানির শ্রমিক আন্দোলনে সুভাষচন্দ্রের ভূমিকা পুঁজিপতি স্বার্থের পরিপন্থী ছিল না, তাই তিনি এ বিষয়ে বিল্ডারদের কাছ থেকে নাকি প্রশংসা পেয়েছিলেন। কমরেডদের লেখা ইতিহাস। তারপরে কি, হরিপুরা কংগ্রেস, যেখানে কংগ্রেস প্রেসিডেন্ট সুভাষচন্দ্র, হরিপুরা কংগ্রেসে কতগুলি জনবিরোধী প্রস্তাব গৃহীত হয়, কমরেডরা বলছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, হিংসায় বিশ্বাসী জেলবন্দীদের কংগ্রেস যে কোনো গুরুত্ব দেবে না, কিষাণ সভাগুলিকে কংগ্রেসের প্রস্তাব মেনে চলতে হবে, তা রাজন্যশাসিত রাজ্যগুলিতে কিষাণ সভা কংগ্রেসের নামে কোনো আন্দোলন চালাতে পারবে না। মূলত সুভাষচন্দ্রের উদ্যোগে 1938 অক্টোবরে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয় নেহরুর নেতৃত্বে। এখানে কি, কংগ্রেসী শিল্পমন্ত্রীদের যে সম্মেলন এই কমিটি গঠিত হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন জিডি বিড়লা, লালা শ্রীরাম, বিশ্বেশ্বরাইয়ের মতো পুঁজিপতিরা। বিশ্বেশ্বরাইয়া হচ্ছে পুঁজিপতি, এত বড় বড় মাপের বৈজ্ঞানিক, তিনি পুঁজিপতি। তো প্ল্যানিং কমিশনে ডেভেলপমেন্ট কারা করবে? হে কমরেড, তোমাদের বুদ্ধদেব ভট্ট টাটাকে ডেকে আনেনি? সিঙ্গুরে টাটাকে ডেকে নিয়ে এসেছিল, আর ওখানে নন্দীগ্রামে যখন জমি দখল করছিল, কার জন্যে? মালয়েশিয়ার কোন পুঁজিপতির জন্যে? আর হলদিয়াতে সরকার নিজের টাকায় ফ্যাক্টরিগুলো করেছে না পুঁজিপতিদের ডেকে নিয়ে এসে ফ্যাক্টরিগুলো করেছিল? এই বাতেলাগুলো মারার আগে নিজেদের কাণ্ডগুলো, নিজেদের কাজগুলো একটু মেপে দেখবেন না? তারপর আরেকটা জায়গায় কি লিখেছে, উল্লেখ করা দরকার, সুভাষচন্দ্র প্রচণ্ড বলশেবিক বিরোধী ছিলেন। হ্যাঁ, ছিলেন। 1939 সালের সেপ্টেম্বরের মধ্যে গান্ধী, নেহরু, কংগ্রেস, সমাজবাদী দলের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতা স্থাপন করেন। যুদ্ধ শুরু হওয়ার পরেই বাম সংহতি কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। সুভাষচন্দ্র বুঝতে পারেন সংগঠক হিসেবে তিনি গান্ধীর সামনে অসহায়। হ্যাঁ, লেফট কনসলিডেশন কমিটিকে প্রথম বিট্রে করেছিল কমিউনিস্টরা। তোমরাই ছিলে প্রথম বিট্রেয়ার, সুভাষচন্দ্রকে প্রথম বিট্রে তোমরা করেছ। এইবার তারপর আরও কি লিখছে, ভারতের সহায়তার জন্য হিটলারের নেতৃত্বে মেনে নেওয়ার শপথও তিনি গ্রহণ করেছিলেন। আর আশা ছিল জার্মান রাষ্ট্র ভারতের মুক্ত করার জন্যে সামরিক বাহিনী পাঠাবে, এবং তার সে আশা বাস্তবায়িত হয়নি। প্রকৃতপক্ষে হিটলার, ভাই তোমাদের ব্রিটিশের বিরুদ্ধে তোমাদের স্ট্যালিন হিটলারের সাহায্য নেয়নি। এবং তার সে আশা বাস্তবায়িত হয়নি। প্রকৃতপক্ষে হিটলার ও তার পররাষ্ট্রমন্ত্রী রিবেন্ট্রপের উদ্দেশ্য ছিল অন্যরকমভাবে অভ্যন্তরে গণ্ডগোল পাকানোর জন্য তারা সুভাষচন্দ্রকে ব্যবহার করতে চেয়েছিলেন। হ্যাঁ, এ তো জার্মানি যদি সুভাষচন্দ্রকে কোনো হেল্প করে থাকে, মিউচুয়াল ইন্টারেস্ট। তারপর হিটলারের পরামর্শে তিনি জাপান অভিমুখে যাত্রা করেন 8ই ফেব্রুয়ারি। ডেটটা ভুল।
On 8th February, he was not in the soil of Germany. Long before that, he has left that soil of Germany. তারপরে কি লিখেছে আবার, ঈশ্বর দত্ত সুযোগ, এবং তিনি কি বলেছিলেন, এবং তাই অক্ষ শক্তি ভারতের স্বাধীনতার প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব গ্রহণ করেছে। হ্যাঁ, সুভাষের বক্তব্য ঠিকই। তার মতে বিদেশি শক্তির সাহায্য ছিল ঈশ্বর প্রদত্ত সুযোগ। সেই সুযোগে সদ্ব্যবহার করা উচিত। আসলে তিনি জানতেন ভারতীয় জনতাকে সংগঠিত করে মুক্তি সংগ্রাম পরিচয় করা তার পক্ষে সম্ভব নয়। ভাই, তোমরা কমিউনিস্টরা সেকেন্ড গ্রেট ওয়ারের সময় একসঙ্গে স্লোগান দাওনি? ব্রিটিশ এবং ইউএসএ, রাশিয়ার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার শপথ নাওনি? তোমরা শপথ নাওনি? এটা কি নির্লজ্জ! অপরের গু গন্ধ, ওদের গু কি চন্দন? সেম অ্যাক্টিভিটিস তোমরা করেছো। কি বক্তব্য আরেকটা জায়গাতে, এই নতুন আর্মি আইএনএতে, এই বাহিনীতে 3টি জাপানি ডিভিশন, 1টি ভারতের ডিভিশন ছিল। এটা কিন্তু কখনোই বিপ্লবী ফৌজ ছিল না। ইম্ফল জাপানের, হ্যাঁ তোমরা ছিলে বিপ্লবী ফৌজ, যারা ব্রিটিশের আন্ডারে দালালি করেছো। ভাই, তোমরা ডিউরিং সেকেন্ড গ্রেট ওয়ার তোমাদের কন্ট্রোল, তোমরা যেটা বলেছো, পরবর্তীকালেও বলেছো, মিথ্যা কথা বলেছো, তোমরা কমিনটার্নের কন্ট্রোলে ছিলে না, রাশিয়ার কন্ট্রোলে ছিলে না, তোমরা ছিলে ব্রিটিশের দাস। তোমরা ডাইরেক্টলি ছিলে ব্রিটিশের দাস, ব্রিটিশের এজেন্ট। ডকুমেন্ট সমস্ত ডিক্লাসিফাইড হয়ে গেছে। আমি ভলিউম 2-তে সেই ডকুমেন্টটা দিয়ে দিয়েছি। সুভাষচন্দ্র বিতর্ক তত্ত্ব, একদম আর্কাইভাল ডকুমেন্ট। ইউর কমিউনিস্ট অফ ইন্ডিয়া ওয়ার আন্ডার দ্য ব্রিটিশ। তারপরে কি লিখেছে, সুভাষচন্দ্রের স্বাধীনতার আবেদন মণিপুরের জনজাতির মানুষকেও তেমন সাড়া ফেলতে পারেনি। তোমরা এত বিপ্লব করেছো, এত সাড়া ফেলেছো, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে 0 হয়ে গেছো। কি শেষের লাইনটা কি, খুব সম্ভবত 1945 8ই আগস্ট একটি বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র মারা যান। হ্যাঁ, এটা তোমাদের একটা দুঃখের কথা। উনি মারা গেলে তোমরা খুব খুশি হতে। উনি মারা যাননি, এটা তোমাদের ট্র্যাজেডি। তোমাদেরকে স্ট্যালিন জিজ্ঞাসা করেছিল যে সেকেন্ড গ্রেটের সময় তোমরা এত ব্রিটিশের দালালি করেছিলে কেন? হোয়াই নট ইউ ফট এগেনস্ট দ্য ব্রিটিশ? খুব সম্ভবত 45-এর 18ই আগস্ট একটি বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র মারা যান। ফ্যাসিস্ট সাহায্য নিয়ে ভারতকে স্বাধীন করার সুভাষচন্দ্রের স্বপ্ন সফল হলো না। তার আদর্শগত দুর্বলতা দেশের মানুষকে সংঘবদ্ধ করার ব্যর্থতার জন্যই অনেকটাই দায়ী ছিল। সেজন্যই তিনি 1939-এ ভারতবর্ষের কংগ্রেসের হিস্ট্রিতে দি অনলি অ্যান্ড অনলি ওয়ান ইলেক্টেড প্রেসিডেন্ট। আর তোমরা 100 বছরেও ভারতের 3টে রাজ্যে যদিও একসময় রাজত্ব করেছো, 2টো জায়গা থেকে 0 হয়ে গেছো। একটা জায়গায় টিম করে জ্বলছো। তোমরা সুভাষচন্দ্রকে মাপবে। তোমাদের এই নোংরামোটা আজও চলছে। ভাই, সুভাষচন্দ্র যদি ফ্যাসিস্টদের সঙ্গে সাহায্য করে থাকেন, ভাই সেই ফ্যাসিস্টদের রাজ্যে যাওয়ার ব্যবস্থাটা মস্কো মানে স্ট্যালিনই করে দিয়েছিলেন। আর তোমরা যদি জার্মানির সাহায্য বলে থাকো ফ্যাসিস্টদের, তো কয়েক বছর তো তোমার স্ট্যালিন হিটলারের সঙ্গেই প্যাক্ট করেছিল। সেই সাহায্য পাওয়াটা কি ফ্যাসিস্টদের সাহায্য পাওয়া নয়? নাজিদের সাহায্য পাওয়া নয়? ও সেই সময়টা কীভাবে ব্যাখ্যা করবেন তোমরা? এবং তারপরে এই যে রাশিয়া একই সঙ্গে ইউকে, ক্যাপিটালিস্ট কান্ট্রি, ইম্পেরিয়ালিস্ট কান্ট্রি,
আমেরিকা ক্যাপিটালিস্ট কান্ট্রি, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করলো। এটা কি? এবার আসছি আমি, কতক্ষণ হলো, এবার আসছি আমি একটা জায়গাতে, একটা জিনিস বোধহয় আর একটা অংশ পড়ে আমি একটা জায়গা পড়ে, হ্যাঁ একটা জায়গা পড়ে আমি থেমে যাব। হ্যাঁ একটা জায়গা পড়ে, একটু পড়ে, আমি জানি না এটা একটু পড়ে আমি থেমে যাব। এটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, এটা একটা আমি শেয়ার করেছি, একজন বন্ধুর পাঠানো, সজল কান্তি সরকারের পাঠানো একটা কম্পাইলেশন অফ সাম ফ্যাক্টস। মেবি ফ্যাক্টসের কয়েকটা জায়গাতে একটু হয়তো ভুল আছে, সেটা আপনারা একটু ঠিক করে দেবেন। পড়েই আজকে আর পরের আইটেমটা আসাম নিয়ে যে ভাবছিলাম বলবো, সেটা আর বলার সময় পাবো না, আমি একটু বলে থেমে যাব। এবার ভারতবর্ষে কীভাবে ট্রেটার্সরা প্রমিনেন্ট পজিশনে বসে আছে, ট্রেটার্সরা, এই করণ থাপার, রমিলা থাপার, এই সমস্ত তিস্তা শীতলবাদের মতো ট্রেটার্সরা বসে আছে। এটা একটা কম্পাইলেশন। ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে জুহুতে তারা রোডে অমিতাভ বচ্চনের বাংলো অবস্থিত। এটি একটি বিশাল বাংলো। অমিতাভ বচ্চনের বাংলোর পরে এখানে বড় শিল্পপতিদের মাত্র 2 থেকে 3টি বাংলো রয়েছে। ওই রাস্তায় একটি বিশাল বাংলো রয়েছে, সেই বাংলোর নাম নিরন্তর। এই বাংলোটি অমিতাভ বচ্চনের বাংলোর চেয়ে 3 গুণ বড়। এই বাংলোটি প্রায় 3 একর জমির লন রয়েছে। এটি একটি অত্যন্ত বিলাসবহুল। এই বাংলোটি বর্তমান আনুমানিক মূল্য 500 কোটি টাকা, বেশি। বোম্বাইয়ের জুহুর মতো অভিজাত এলাকায় এত বিলাসবহুল বাংলো আছে শুনে কেউ অবাক হবেন, কিন্তু এই বাংলোটি কোনো সুপারস্টার বা শিল্পপতির নয়। এটির মালিককে জানেন? এনার নাম তিস্তা জাভেদ শীতলবাদ। কেবল একজন সমাজকর্মী। 2004 থেকে 2012 সালের মধ্যে তারা বিদেশ থেকে কোটি কোটি ডলারের তহবিল পেয়েছেন। কিসের জন্য? দরিদ্রদের উন্নয়নের জন্য। কিন্তু আরও একটি বিষয় আছে, এই লোকেরা এত ভারত বিরোধী কেন? এদের পূর্বপুরুষরা এই বীজ বপন করেছেন। হান্টার কমিশন, এই তদন্ত কমিটি জেনারেল ডায়ারকে ক্লিনচিট দিয়েছিল। জালিয়ানবাগ হত্যাকাণ্ডগুলির চালানোর নির্দেশ দিয়েছিল এই ডায়ার। এই কমিশনের একজন সদস্য ছিলেন হরিলাল চিমনলাল সেতলবাদ, অর্থাৎ তিস্তা সেতলবাদের প্রপিতামহ। হরিলালের পুত্র মতিলাল চিমনলাল সেতলবাদ অর্থাৎ তিস্তা ঠাকুরদা, যিনি জেনারেল ডায়ারকে খালাস দিয়েছিলেন। স্বাধীনতার পর পণ্ডিত নেহেরু এই মতিলাল সেতলবাদকে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করেছিলেন। এটি ব্রিটিশদের প্রতি নেহেরু আনুগত্যের জীবন্ত প্রমাণ। গল্পটি এখানেই শেষ নয়। জেনারেল ডায়ারের বিচার চলাকালীন দেওয়ান বাহাদুর কুঞ্জবিহারী থাপার জেনারেল ডায়ারের জন্য 1.5 লক্ষ টাকা সংগ্রহ করে, 1.5 লক্ষ টাকা মানে এখন মিনিমাম 4 থেকে 5 কোটি টাকা হবে, মিনিমাম, আরও বেশি হবে, 200 গুণ দাম। ব্রিটিশদের প্রতি তার আনুগত্য প্রদর্শন করেছিলেন এবং তাকে একটি তরবারি, একটি পাগড়ি দিয়ে সম্মানিত করেছিলেন। ইনি হলেন কুঞ্জবিহারী থাপার, করণ থাপারের প্রপিতামহ। ব্রিটিশ আমলে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়, থাপার পরিবার সৈন্য এবং উপকরণ সরবরাহ করে ধনী হয়েছিলেন। এখানে বলে রাখি একই কথা, এই যে পিজি হসপিটালের নাম হয়ে গেল SSKM হসপিটাল, শেঠ শম্ভুনাথ পণ্ডিত। তখন কথা উঠেছিল, এই ফ্যামিলি সেকেন্ড গ্রেট ওয়ারের সময় ব্রিটিশের এজেন্ট হিসেবে কাজ করত, অ্যাজ ফুড সাপ্লায়ার, এবং এদের সাহায্যেই বেঙ্গলে ওরা বেঙ্গল ফেমিন তৈরি করেছিল। তাদের টাকায় কথা হয়েছিল একটা বিল্ডিং তৈরি হবে SSKM ক্যাম্পাসে, মানে পিজি মেডিকেল কলেজ ক্যাম্পাসে, পিজি হসপিটাল ক্যাম্পাসে। তখন কথা উঠেছিল যে আপনি গোটা ক্যাম্পাসটার নাম কেন SSKM করছেন?
বিল্ডিংয়ের নাম হবে, বিল্ডিং দিয়েছে, বিল্ডিংয়ের নাম দেবে। তখন বিসি রায়ের প্রেম উতলে উঠেছিল। বিসি রায় পুরো ক্যাম্পাসটাকেই করে দেন এসএসকেএম হসপিটাল, সেট শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। এবং ওখানে পিজি পোস্ট গ্রাজুয়েট সিটের জন্য কটা সিট রিজার্ভ আছে ওই ফ্যামিলির, সেইটা বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে ওরা, আর গোটা ক্যাম্পাসটা ওদের ফ্যামিলির নামে হয়ে গেল। এই যেমন নেহেরু করেছেন, এখানে বিসি রায় করেছেন একই রকমের তাবেদারি, ব্রিটিশ তাবেদারি। ব্রিটিশ আমলে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় থাপার পরিবার সৈন্য এবং উপকরণ সরবরাহ করে ধনী হয়েছিলেন। আজ যখন থাপার পরিবার তাদের আনুগত্য দেখায়, তখন তরবারি এবং পাগড়ি কোথা থেকে এলো শুনলে অবাক হয়ে যাবেন। এই সব ঘটনাগুলি ঘটেছিল স্বর্ণ মন্দিরের ব্যবস্থাপনায়, যেখানে সুজন সিং এবং শোভা সিং নামে দুই ঠিকাদার ছিলেন প্রধান ঠিকাদার। যখন ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করে, তখন এই দুজনেই সমস্ত নির্মাণ চুক্তি গ্রহণ করেন। শোভা সিংয়ের ছেলে খুশবন্ত সিং ছিলেন একজন বিখ্যাত লেখক, ইন্দিরা গান্ধীর সমর্থক। তিনি জরুরি অবস্থার পক্ষে প্রবন্ধ লিখেছেন। খুশবন্ত সিংয়ের ছেলে রাহুল সিং এনডিটিভিতে তিস্তা সেতলবাদ এবং অরুন্ধতী রায়ের মতো ব্যক্তিত্বদের মোহান্বিত করে ভারত বিরোধী দৃষ্টিভঙ্গি প্রচার করে চলেছেন। থাপার পরিবারের কথায় আসছি এবার। করণ থাপারের বাবা প্রাণনাথ থাপার ছিলেন 1962 সালে চীন যুদ্ধের সেনাপতি, যে যুদ্ধে ভারত হেরে যায়। এর আগে জেনারেল কে এস থিমাইয়া লেফটেন্যান্ট জেনারেল এসপিপি থোয়াটকে তার উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছিলেন, কিন্তু নেহেরু সেই সুপারিশ প্রত্যাখ্যান করে প্রমথনাথ থাপারকে নিযুক্ত করেছিলেন। ব্রিটিশ আদর্শের আরেকটি উদাহরণ। শুধু তাই নয়, প্রমথনাথ থাপারের ভাই হলেন মায়াদাস থাপার, মায়াদাসের মেয়ে হলেন রমিলা থাপার, একজন বিশিষ্ট ইতিহাসবিদ, যার নামে ভারতীয় স্কুলের ইতিহাসের বইয়ের নামকরণ করা হয়েছে। নিয়োগটিও জওহরলাল নেহরু করেছিলেন। আশ্চর্যজনকভাবে 1962 সালের যুদ্ধে যারা হেরেছিলেন তাদের নাম ইতিহাসের বইগুলোতে পাওয়া যায় না, কারণ এই বইগুলি তার ভাইজি রমিলা থাপার দ্বারা লিখিত। ধনী পরিবার যারা ব্রিটিশ শাসনকালে ঘুষ নিয়ে ধনী হয়েছিল, এখনও ভারতের ইতিহাস এবং পরিচয়ের উপর কর্তৃত্ব বজায় রেখেছে। এই একই ব্যক্তি যারা মনে করে অগ্রগতির উপর তাদের একচেটিয়া অধিকার রয়েছে, এই একই ব্যক্তি যারা মিথ্যা প্রচার করে এবং ভারতের আসল পরিচয়কে উত্থান থেকে বিরত রাখে। স্বাধীনতার পর নেহেরু এবং কংগ্রেসের এই ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে ব্রিটিশের স্বার্থই যত্ন করে বাঁচিয়ে রেখেছে। গুজরাট হিংসার মিথ্যা তথ্য সরবরাহের জন্য হিন্দু বিরোধী তিস্তা সেতলবাদ জেলে গিয়েছিলেন, কিন্তু দ্রুত জামিনও মঞ্জুর হয়ে গেছিল। এটি কেবল একমাত্র বিশ্বাসঘাতকের পতন ছিল, এটা শুধু বরং এটি সম্পূর্ণ পরজীবী ব্যবস্থার পতন ছিল, যার শিকড় বহু প্রজন্ম আগে পতিত ছিল। আজও এই ব্যবস্থা আমাদের ভারতীয় জনগণের রক্ত চুষছে। এইখানে এক বন্ধু লিখেছে, সম্ভবত এই যে করণ থাপারের এই যে পোর্শনটা, এই রিলেশনটা সম্ভবত অন্য রকমের, কিন্তু করণ থাপার যে একটা ট্রেটর, এনে কোনো আমার সন্দেহ নেই। ট্রেটর একটা আইআইটি থেকে এক ইঞ্জিনিয়ার, ডেফিনেটলি ব্রিলিয়েন্ট, শার্প মাইন্ড, কিন্তু এ ট্রেটর। আমি তমাল দাশগুপ্ত ওয়েটিং দেখি, হ্যাঁ, সুমন শাসমল, জয়দেব সরকার। আমি প্রথম পার্টটা, এটাকে আমি সেকেন্ড পার্ট হিসেবে আপলোড করব। প্রথম পার্টটা পার্ট 1 আমি দুটোকেই আমি এতে দিয়ে দিচ্ছি আমার ইউটিউবে। আমি এখানে শেষ করব, তার কারণ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর আমি ডিস্টার্ব করব না। আমি আসাম নিয়ে আজ কথা বলছি না, আমি একটু থেমে যাচ্ছি এখন। থ্যাংক ইউ। আপনাদের কারো কোনো প্রশ্ন নেই? প্রশ্ন থাকলে উত্তর দিতাম। হ্যাঁ, সত্য সেলিকাস, হ্যাঁ, কুঞ্জবিহারী থাপার ইজ রমিলা থাপারস forefather, not Karan Thapar's forefather. Okay. Kunjobihari Thapar is Romila Thapar's forefather, not Karan Thapar's forefather. Okay. It's your opinion. Let other friends come into picture and clear the situation. But Karan Thapar একটা ট্রেটর। মালেগাঁও বিস্ফোরণ, মিথ্যা মামলায় প্রজ্ঞা সিং ঠাকুর এবং তার অবস্থা দেখুন। বিজেপির কিছুই ক্ষমতা নেই। ওকে, পড়লাম, এবার থামিছি আমি।
শুভরাত্রি, ফিনিশ।